গোপালগঞ্জে মা বাবার কবরের পাশে শেখ আব্দুল্লাহর দাফন, বনানীতে অন্তিম শয়নে মোহাম্মদ নাসিম। করোনার বিরুদ্ধে যুদ্ধে 2 সহযোদ্ধাকে হারালাম, সংসদে প্রধানমন্ত্রী ঝুঁকিপূর্ণ এলাকা লকডাউনের নির্দেশ। রেড জোনে সাধারণ ছুটি, 16 জুন নতুন নির্দেশনা জানালেন মন্ত্রী। আরও 32 মৃত্যু, আক্রান্ত 3141। কুয়েতে গ্রেফতার এমপি পাপুলের অবৈধ সম্পদ অনুসন্ধানে অগ্রগতি নেই, করোনার কারণে ধীরগতি বলছে দুদক। কাজ হারিয়ে দেশে ফিরেছেন 29,000 প্রবাসী, সহায়তায় সরকারি তহবিল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। আপনাদের সঙ্গে আছি রাহিমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: বাড়ছে সাইবার অপরাধ, দিনে কমপক্ষে 30টি মামলা, দমনে কাজ করছে পুলিশের 4টি ইউনিট। নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে গোপালগঞ্জে বাবা মার কবরের পাশে সমাহিত করা হলো ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহকে। আসরের নামাজের পর তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। গোপালগঞ্জ প্রতিনিধি একরামুল হকের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। লাশবাহী অ্যাম্বুলেন্সে করে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মৃতদেহ পৌঁছে গোপালগঞ্জের কেকানিয়া গ্রামের বাড়িতে। আসরে নামাজের পর জানাজা শেষে পরে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে বাবা মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। সবার প্রিয় আব্দুল্লাহ ভাইয়ের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তার রাজনৈতিক জীবনের দলের আদর্শ থেকে কখনো বিচ্যুত হয়নি। তার এই মৃত্যুতে আমরা গোপালগঞ্জবাসী শোকাহত। আমার জানা মতো উনি ভালো লোক ছিলেন, উনি মানুষের উপকার ছাড়া ক্ষতি করতে আমি কোনো সময় জন্য দেখি না। গোপালগঞ্জবাসী তার মতো নেতাকে হারিয়ে শোকে মুহ্যমান। উনি অনেক ভালো লোক ছিলেন, ওনাকে হারিয়ে আমরা অনেক গভীরভাবে শোকাহত। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের গণতান্ত্রিক আন্দোলনে সামনের সারিতে থেকে সাহস জুগিয়েছেন শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সান্নিধ্যে যুক্ত হয়েছিলেন আওয়ামী লীগের রাজনীতিতে। মুক্তিযুদ্ধের অকুতোভয় এই সৈনিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, আওয়ামী লীগ ও বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। গোপালগঞ্জ জেলার মধুমতি তীরের কেকানিয়া গ্রাম। এই গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে 1945 সালের 8 সেপ্টেম্বর জন্ম নেন শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। স্থানীয় গওহরডাঙ্গা হাফিজিয়া মাদ্রাসা থেকে শিক্ষাজীবন শুরু। পরে খুলনা আজম খান কমার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, বিকম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স সম্পন্ন করেন তিনি। কর্মজীবন শুরু করেন শিক্ষকতা দিয়ে। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত করেন নিজেকে। রাজনীতিতে হাতে খড়ি বঙ্গবন্ধুর হাতে। ছিলেন 6 দফা আন্দোলনের নির্ভীক কর্মী। যোগ দেন যুবলীগে। বঙ্গবন্ধুর তত্ত্বাবধানে গঠিত গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন শেখ আব্দুল্লাহ। 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচনের সংগঠক ছিলেন তিনি। 71-এ মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন শেখ আব্দুল্লাহ। আমি কি যে বলবো এটা বুঝতে পারতেছি। সবশেষ আওয়ামী লীগ কেন্দ্রীয় সংসদের ধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। 2019 সালে শেখ হাসিনার মন্ত্রিসভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। শনিবার রাতে শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে নেবার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। 2 দফা জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জানানো হয় ফুলেল শ্রদ্ধা, দেয়া হয় গার্ড অফ অনার। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী।
রাজধানীর সোভানবাগ মসজিদে প্রথম দফা জানাজা শেষে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের মরদেহ আনা হয় রাজধানীর বনানী কবরস্থানে। করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে সেখানে দ্বিতীয় দফা জানাজা অনুষ্ঠিত হয়। অংশ নেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। পুলিশের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে দেয়া হয় গার্ড অব অনার। এরপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জানানো হয় ফুলেল শ্রদ্ধা। তারপর একে একে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাসহ শুভানুধ্যায়ীরা। আমি দেশবাসীর কাছে বিনীত অনুরোধ জানাবো, আমার বাবার জন্য দোয়া করবেন। আমার বাবা তো সারা জীবন এই মাটি মানুষের জন্য সংগ্রাম করেছেন। এ সময় আওয়ামী লীগের নেতারা বলেন, মোহাম্মদ নাসিমের চলে যাওয়া রাজনৈতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি। শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে, গণতন্ত্র ভোট ভাতের অধিকার আদায়ের আন্দোলনে তিনি ছিলেন পুরোধা। যে মোহাম্মদ নাসিমের এই প্রয়াণ, এটা বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি শুধু ক্ষতি নয়, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা বড় ক্ষতি হলো, যেটা অপূরণীয় ক্ষতি। কখনো তার পা ভেঙেছে, বিএনপি জামাত জোট সরকারের নির্যাতনে তার হাত ভেঙেছে, তিনি দীর্ঘদিন বারবার কারা নির্যাতিত হয়েছেন, কিন্তু তিনি আপোষ করেননি। এরপর সকল আনুষ্ঠানিকতা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয় মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিমকে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগের প্রয়াত দুই নেতার প্রতি সংসদের বাজেট অধিবেশনে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, একই দিনে দুজনের মৃত্যু গভীর শোকের। এই বিদায় দেশ ও দলের জন্য অপূরণীয় ক্ষতি। করোনার অস্বাভাবিক পরিবেশে হারানো প্রিয়জনের কাছে না যেতে পেরে দুঃখ প্রকাশ করেছেন সংসদ নেতা। এ সময় তিনি করোনার ভয়াবহতা বিবেচনায় ঝুঁকিপূর্ণ এলাকা লকডাউনেরও নির্দেশ দেন। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। প্রথা অনুযায়ী সাংসদ মোহাম্মদ নাসিম ও শেখ মোহাম্মদ আবদুল্লার মৃত্যুতে জাতীয় সংসদের বাজেট অধিবেশনেই শোক আলোচনা। দেশের কোনো দুর্যোগ, যে কোনো ক্রান্তি লগ্নে তার বলিষ্ঠ কণ্ঠস্বর আমরা শুনতাম। নাসিমের সেই মরদেহর কাছে আমরা যেতে পারছি না, এই আক্ষেপ নিয়ে, সেই কষ্ট নিয়ে রাত্রিবেলায় শুতে গিয়েছি, আর সকালে উঠে দেখি আব্দুল্লাহ ভাই নাই। শোক বিহ্বল সহযোদ্ধারা স্মরণ করেন এই দুই নেতার কর্মময় জীবন। সংসদ নেতা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুলে ধরেন দল ও দেশের প্রতি তাদের আত্মত্যাগ এবং গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকার কথা। আসলে আমার জন্য খুব কষ্ট হচ্ছে বলতে, যেভাবে সবাইকে হারানো খুবই দুঃখজনক। এটা এক ধরনের একটা যুদ্ধ, আর সেই সময় আমার দুইজন যারা আমরা সবসময় আমরা পেয়েছি প্রতিটি আন্দোলন সংগ্রামে, তাদেরকে হারানো এটা অত্যন্ত কষ্টকর। প্রিয়জনের মৃত্যুতে আনুষ্ঠানিকতায়ও করোনার বাধা উল্লেখ করে অসহায়ত্ব প্রকাশ করেন সরকার প্রধান। যে কোনো একজন কর্মী মারা গেলেও আমরা সবাই ছুটে গেছি, তার জানাজা পড়া, সেখানে একটু ফুল দেওয়া, পরিবারের সাথে দেখা করা, কিন্তু এমন একটা অস্বাভাবিক পরিবেশ যে আমরা এবার সেটা করতে পারলাম না। কারোর সঙ্গে দেখা বা তার পরিবারের সঙ্গে একটু সান্ত্বনা দেওয়া বা তাদেরকে একটু অতিরিক্ত কথা বলা, সেই সুযোগটাও যেন পেলাম না কেন। বিশ্ব স্থবির, তবু জীবন ধারণের পথ সচল রাখতে সরকারের উদ্যোগ অব্যাহত রাখার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। মানুষগুলিকে এখন করোনার ভয়ে তাদেরকে তো আমরা না খাওয়ায় মারতে পারি না, তাদের বেঁচে থাকার ব্যবস্থা তো আমাদের নিতে হবে, তাদের জীবন যাত্রাটা যে চল সেটা তো আমাদের করতে হবে। আমরা এখন যেটা ঠিক করেছি, কোন কোন এলাকায় বেশি দেখা যাচ্ছে সেটা লকডাউন করা, সেখানে আমরা আটকাচ্ছি যেন ওখান থেকে কোনো রকম আর সংক্রামিত না হয়, কিন্তু সাথে সাথে যেন আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডগুলি যেন সচল থাকে সেদিকেও আমরা ব্যবস্থা নিয়েছি এবং আমরা একটা বাজেটও দিতে সক্ষম হয়েছি। সংসদ নেতার বক্তব্য শেষে প্রয়াত সাংসদদের আত্মার শান্তি কামনায় দোয়া হয় সংসদে। বলো তুমি আমাদেরকে হেফাজত করো। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। করোনা সংক্রমণ রোধে পর্যায়ক্রমে সারা দেশে জোন ভিত্তিক লকডাউন করা হবে। রেড জোনে থাকবে সাধারণ ছুটি, জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
তিনি বলেন, টানা ৭৭ দিন ছুটি শেষে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অফিস খোলা এবং গণপরিবহন চলাচলের সময় শেষে নতুন নির্দেশনা দিতে যাচ্ছে সরকার। ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি শেষে ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে চলাচল ও গণপরিবহন চালুর নির্দেশনা দেয় সরকার। ১৬ জুন থেকে নতুন নির্দেশনা মানতে হবে। মন্ত্রী বলেন, অধিক সংক্রমিত এলাকাকে রেড জোন ঘোষণা করা হবে। এসব স্থানে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানে ছুটি ঘোষণার প্রজ্ঞাপন জারি করা হবে। তবে এর আওতামুক্ত থাকবে সাংবাদিক, পুলিশ, চিকিৎসক সহ জরুরি সেবায় সংশ্লিষ্টরা। সংক্রমণের ৯৯তম দিনে ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে আরও ৩,১৪১ জন, মারা গেছে ৩২ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে ৮৭,৫২০ জনে, আর মৃত্যুর সংখ্যা ১,১৭১। নতুন সুস্থ হয়েছে ৯০৩ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুহার ১.৩৪%। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনের শুরুতেই সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরে থাকার গুরুত্ব তুলে ধরা হয়। যার যার অবস্থান থেকে শতভাগ মাস্ক পরা নিশ্চিত করুন। গর্ভবতী মা, যারা স্তনদানকারী মা, তাদের প্রতি বিশেষভাবে যত্ন রাখতে হবে, শিশুদের প্রতি খেয়াল রাখতে হবে এবং সর্বোপরি সকলের মানসিক স্বাস্থ্যের প্রতি আমরা যেন খেয়াল রাখি। বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৪,৬৯০। ৯৯তম দিনে ৬০টি ল্যাবে ১৪,৫০৫টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৩,১৪১। মারা গেছে ৩২ জন। এর মধ্যে ১৬ জন ঢাকা বিভাগে ও চট্টগ্রামে ১১ জন। ২০ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে। আক্রান্তের সংখ্যা বেড়ে ৮৭,৫২০ এবং মৃত্যু ১,১৭১। নতুন ৯০৩ জন সহ সুস্থ ১৮,৭৩০ জন। শনাক্ত হয়েছে ৩,১৪১ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৮৭,৫২০ জন। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩২ জন। এ পর্যন্ত ১,১৭১ জন। ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রামে ১১ জন, সিলেট বিভাগ ২ জন, বরিশাল বিভাগে ১ জন, রংপুর বিভাগে 1 জন, ময়মনসিংহ বিভাগে 1 জন। হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ২০ জন, বাড়িতে ১১ জন। হাসপাতালের মৃত অবস্থায় এসেছেন 1 জন। শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার ২১.৬৫%, মৃত্যু ১.৩৪ এবং সুস্থতার হার ২১.৪০%। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে ৫ লাখের বেশি। স্মৃতি মণ্ডল, ২১ টেলিভিশন, ঢাকা। কুয়েতে গ্রেফতার লক্ষ্মীপুর ২ আসনের স্বতন্ত্র এমপি শহীদ ইসলাম পাপুলের অবৈধ সম্পদের অনুসন্ধানে অগ্রগতি নেই। অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে টাকা পাচারের অভিযোগে এবছরের ২৬ ফেব্রুয়ারি পাপুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন দুদক। তবে তেমন কোনো অগ্রগতি নেই। করোনা মহামারীর কারণে অনুসন্ধানে ধীরগতি বলে জানিয়েছে দুদক। বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম। মানব পাচারের অভিযোগে গত ৬ জুন সংসদ সদস্য মোহাম্মদ শহীদ ইসলাম পাপুলকে গ্রেফতার করে কুয়েতের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এরই মধ্যে ১১ জন বাংলাদেশি পাপুলের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। এছাড়া স্থানীয় গণমাধ্যমেও তার বিরুদ্ধে সংবাদ প্রচার হয়েছে। মানব পাচার, উন্নত দেশে পাঠানোর লোভ দেখিয়ে মুক্তিপণ আদায়সহ নানা অনিয়মে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আছে পাপুলের বিরুদ্ধে। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিভিন্ন নথিসহ ১৭৪ পাতার অভিযোগ জমা হয় দুদকে। তার ভিত্তিতেই অনুসন্ধানে নামে দুদক। অভিযোগে উল্লেখ আছে, বিদেশে ব্যবসার আড়ালে ১,৪০০ কোটি টাকা পাচার করেছেন পাপুল। এর মধ্যে ২০১৬ সালে ২৮০ কোটি টাকা হুন্ডি ও বিভিন্ন ব্যক্তির ব্যাংক হিসাবের মাধ্যমে পাচার হয়েছে। অভিযোগে আরও বলা হয়, ৫০ কোটি টাকার শেয়ার কিনে একটি ব্যাংকের পরিচালক হয়েছেন পাপুল। একই ব্যাংকের ৩০ কোটি টাকার শেয়ার কিনে অংশীদার হয়েছেন তার স্ত্রী। গুলশান ১-এর গাউসিয়া ডেভেলপমেন্ট প্রকল্পে মেয়ে ও স্ত্রীর নামে ২টি ফ্ল্যাট, গুলশান ২-এর গাউসিয়া ইসলামিয়া প্রকল্পে স্ত্রীর নামে ৯,০০০ বর্গফুটের ফ্ল্যাট, স্ত্রী ও নিজের নামে লক্ষ্মীপুরের রায়পুর সহ বিভিন্ন স্থানে ৯১ কোটি টাকার সম্পদ সহ আরও অনেক সম্পদ থাকার কথা ওই নথিতে উল্লেখ আছে। একটা রাষ্ট্রের দুটো পা, সে একটি হলো রাজনীতি, সেটি ডান পা, আরেকটি হলো অর্থনীতি, সেটি হলো বাম পা। দুদকের অনুসন্ধানের বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান তদন্ত কর্মকর্তার সাথে কথা বলার পরামর্শ দেন। এটা চলমান আছে। কোন কোন পর্যায়ে অগ্রগতি আছে এখন বলা যাবে না, আনলেস আই টক টু দি ইনকোয়ারি অফিসার। তদন্ত কর্মকর্তা দুদকের পরিচালক
সালাউদ্দিন আহমেদের সাথে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। স্বতন্ত্র সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুল কুয়েতের মারাফি কুয়েতিয়া কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। করোনা সংকট শুরুর পর কাজ হারিয়ে 29,000 প্রবাসী মধ্যপ্রাচ্য থেকে দেশে ফিরে এসেছেন। প্রবাসীদের আপাতত খাইয়ে পরিয়ে রাখার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোকে অনুরোধ করেছে বাংলাদেশ। বিদেশে কাজ হারিয়ে যারা কষ্টে আছেন তাদের সহায়তায় একটি তহবিল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নূর নবী। করোনা মহামারীতে সংকটে পুরো বিশ্ব, উৎপাদন, ব্যবসা বাণিজ্য সবকিছুই স্থবির। এ অবস্থায় বিশ্বজুড়েই কাজ হারিয়েছে বহু মানুষ। এই সংকটে প্রবাসী বাঙালিরাও কর্মহীন হয়েছেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলোর মানুষের এখন কাজ নেই আর আয়ও নেই। একসময় বৈধ ছিলেন তাদের অনেকেই সেসব দেশে থাকবার অনুমতিও শেষ, তাই ফিরতে হচ্ছে তাদের। যদিও দেশে ফেরাটা কোনো সমাধান নয়, সব দেশ আবার এসব মানুষের দায়িত্বও নিচ্ছে না। অবস্থা বিবেচনায় কর্মহীন মানুষগুলোর থাকা খাওয়ার জন্য আপৎকালীন অর্থ সহায়তা পাঠিয়েছে সরকার। সহায়তা নেওয়া হয়েছে সচ্ছল প্রবাসীদের। এখন ওই ফেজ ওয়াইজ লোক পাঠাচ্ছে 16,000-এর মতো। এই কোভিড ভাইরাস হওয়ার পর থেকে স্পেশাল ফ্লাইটে প্রবাসীরা এসেছেন। অনেকগুলো দেশ বলছে যে ওদের জন্য কঠিন হবে। আমরা সেই সমস্ত দেশে আমরা নিজের থেকেও কিছু আপনার টাকা পাঠিয়েছি। করোনা সংকটে প্রবাসীদের দেশে ফেরত না পাঠিয়ে বিকল্প কর্মসংস্থানের কূটনৈতিক উদ্যোগ চালিয়ে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রী জানাচ্ছেন, প্রথম দিকে রাজি না হলেও এখন সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, ওমান, কাতার ও কুয়েত নমনীয় অবস্থায় এসেছে। বাংলাদেশের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে। এই জন্য আমরা একটা ফান্ড তৈরি করার জন্য বলেছি এবং ফান্ডটা অনেকে রাজি হয়েছে। যারা চাকরি হারিয়েছেন তাকেও কিছু টাকা দিতে চাই, তাকেও স্কিল দিতে চাই, ট্রেনিং দিতে চাই যে তুমি ওই টাকা দিয়ে ওখানে ভালো কিছু কাজ করো। প্রবাসীরা যাতে ফেরত না আসে সেজন্য বেশ কিছু পরিকল্পনা নিয়ে এগুচ্ছে সরকার। আমাদের প্রবাসী ভাইদের আমরা বলছি যে দেখেন, আপনারা আমাদের দেশের এক সম্পদ। আপনারা যদি বাধ্য না হন তাহলে দেশে না আসলে ভালো। এই আপদ সবসময় থাকবে না, ওইটা আপদকালীন চলে গেলে থিংস মে বেটার, তখন আপনারা আবার ওখানে কাজকর্ম পাবেন। ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলো হতে যেসব প্রবাসী ফিরেছেন খুব অল্প সময়ে তাদের বিদেশে ফেরত যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। তাই তাদের বিষয়েও সুনির্দিষ্ট পরিকল্পনা আছে সরকারের। নতুন নতুন বাজার খোঁজার অংশ হিসেবে আফ্রিকার দেশ গাম্বিয়া, সুদান, তানজানিয়া ও উগান্ডা সহ বেশ কিছু দেশে বাংলাদেশি শ্রমিক নেওয়ার আগ্রহ দেখিয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। করোনা উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় 11 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে দেশ জুড়েই বাড়ছে আক্রান্তের সংখ্যা। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন আফসানা নীলা। চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে 5 জন। নওগাঁয় করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 2 জনের। গত 24 ঘন্টায় নতুন করে আরও 13 জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। জেলায় আক্রান্ত 200 জন। পঞ্চগড়ে করোনা উপসর্গ নিয়ে 22 বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি শ্বাসকষ্ট, জ্বর সহ নানা সমস্যা নিয়ে নিজ বাড়িতে মারা যান। দিনাজপুরের ঘোড়াঘাটে নমুনা দেওয়ার একদিন পর উপসর্গ নিয়ে মোস্তাফিজুর রহমান নামের অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়। ঝিনাইদহের কালীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে ফয়েজ উদ্দিন নামের 50 বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আফসানা নীলা, 21 টেলিভিশন। বিশ্ব মহামারী করোনায় রাজধানীতে মোটামুটি সবকিছু স্বাভাবিক হলেও এখনও অসহায় অবস্থায় আছে বহু পরিবার। সেই সব অসহায় অসচ্ছল পরিবারের পাশে দাঁড়িয়েছে যুবলীগের মানবতার ডাক। শুধু অসহায় পরিবারই নয়, মুক্তিযোদ্ধা, বিধবা এবং প্রতিবন্ধীদের প্রতিও সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে তারা। মাহমুদ হাসানের রিপোর্ট। করোনা সংক্রমণ শুরুর পর বন্ধ হয়ে যায় সবকিছু। সেই শুরুর সময় থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ায় যুবলীগের মানবতার ডাক। রাজধানীতে সবকিছু খুললেও এখনও অনেকেই আছেন অসহায় অবস্থায়। এখনও সেই সব মানুষের পাশে আছে ফেসবুক গ্রুপ মানবতার ডাক। এর উদ্যোক্তা যুবলীগ নেতা সৈয়দ আলাউল ইসলাম সৈকত। নিজের গাড়িতে করে ত্রাণ সামগ্রী নিয়ে মুক্তিযোদ্ধা, বিধবা এবং প্রতিবন্ধীদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন তিনি।
যারা ত্রাণ নিতে লাইনে দাঁড়ানোর ক্ষেত্রে শাই ফিল করে, যেতে চান না। ফ্যামিলিতে ক্ষুধার্ত লোকজন থাকলেও তারা পাশের বাসায় মুখ খুলে বলেন না। তা আমি আসলে এই জোনটাকে আমি টার্গেট করি। স্থানীয় কর্মীদের সহায়তায় করা তালিকা ধরে ধরে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হচ্ছে। সৈকতের মানবতার ডাকের সহায়তা পেয়ে খুশি উপকারভোগীরা। আমি চলতে পারি না, আজকে প্রায় 3 বছর উপর হয়েছে। এই জন্য ভালোভাবে আমার এখানে আসলো, যা দিয়েছি আমি হাজার শুকরিয়া। সংকটে মানুষের পাশেই থাকতে চায় যুবলীগের মানবতার ডাক। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। বছরব্যাপী মশক নিয়ন্ত্রণ কর্মসূচিতে কোনো ধরনের গাফিলতি অবহেলা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। খিলগাঁও এলাকার বটতলা ঝিল পরিষ্কার কার্যক্রম উদ্বোধন করে তিনি বলেন, সমন্বিত কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা দক্ষিণের 10টি অঞ্চলের 10টি জলাশয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। আর এর মাধ্যমে মশার প্রজনন এবং বিস্তার রোধ করা সম্ভব হবে। ঝিলগুলো পরিষ্কার করে মেয়র সেখানে মাছের পোনা অবমুক্ত করেন। ড্রেন নর্দমা পরিষ্কার কার্যক্রম শুরু করার কথাও জানান তিনি। আপনাদের এলাকায় কোনো মশক নিধনের কার্যক্রম হচ্ছে না, সাথে সাথে আমাকে সরাসরি জানাবেন এবং তাৎক্ষণিক ইনশাআল্লাহ ব্যবস্থা নেওয়া হবে। কোনো গাফিলতি, কোনো অবহেলা বরদাস্ত করা হবে না। করোনার দুঃসময়ে যখন দেশের মানুষের আমিষ জাতীয় খাবার খাওয়া প্রয়োজন, ঠিক সে সময়ে জাতীয় বাজেটে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়কে ৩,১৯৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সঠিকভাবে অর্থ খরচ করা গেলে আমিষের চাহিদা পূরণ করা সম্ভব। মন্ত্রী জানান, আমপানে মৎস্য খাতের ক্ষতি মোকাবেলায় আরও বরাদ্দ চাওয়া হবে। মফিউর রহমানের রিপোর্ট। রূপকল্প 2041 ও অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অংশ হিসেবে দেশের মানুষের পুষ্টি চাহিদা মেটাতে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে নানা কর্মসূচি নিচ্ছে সরকার। মাছ মাংস উৎপাদন ও গবেষণায় নিয়মিত বরাদ্দ দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে প্রস্তাবিত বাজেটে গেলবারের চেয়ে 662 কোটি টাকা বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গবেষক ও কৃষি অর্থনীতিবিদরা বলছেন, গবেষণা উন্নয়ন কর্মকাণ্ডে যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে আমিষের চাহিদা অনেকটাই পূরণ করা সম্ভব। সমুদ্র সম্পদের দিকেও নজর দেওয়ার পরামর্শ তাদের। চাষকৃত মাছ যেন সারা দেশের মানুষের কাছে সুষ্ঠুভাবে বিতরণ করা যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। 1,18,000 বর্গ কিলোমিটার আমরা সামুদ্রিক এলাকা পেয়েছি। সেটার সুফলটা পাওয়ার জন্যও মাছ ধরার যে একটা অন্যতম উপকরণ আছে, ইলেকট্রিক্যাল সিগন্যালিং ইকুইপমেন্ট বলে, সেটা আমদানিতেও শুল্ক হ্রাস করার প্রস্তাব করা হয়েছে। বাজেটকে যুগোপযোগী বলছেন মন্ত্রী, তবে আমপানের ক্ষতি পুষিয়ে নিতে আরও বরাদ্দ চাইবেন তিনি। যে বাজেট বরাদ্দ করা হয়েছে মৎস্য প্রাণী সম্পদ খাতে, এটা যথেষ্ট, কিন্তু আমপানের ক্ষতিগ্রস্ততার কথা বিবেচনা করলে এই বাজেটকে আরও না বাড়ানো হলে খামারিদের জন্য কষ্টকর হয়ে যেতে পারে। পশুজাত উন্নয়নে গবেষণা খাতে সরকার প্রয়োজনীয় বরাদ্দ দেবে বলেও জানান মন্ত্রী। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। বাড়ছে সাইবার অপরাধ। সাইবার ট্রাইব্যুনালে দিনে কমপক্ষে 30টি করে মামলা হচ্ছে। আর এই অপরাধ দমনে কাজ করছে পুলিশের 4টি ইউনিট ও 2টি মন্ত্রণালয়। অভিযোগের অন্ত নেই, তারপরও বেশিরভাগ মানুষই মামলায় জড়াতে চান না। অপরাধ বিজ্ঞানী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, দেশে 13 ধরনের সাইবার অপরাধ হয়। সাইবার ক্রাইম নিয়ে আদিত্য মামুনের 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে উগ্র ও বিদ্বেষপূর্ণ মন্তব্য প্রচার, ইউটিউবে অশ্লীল ছবি ছড়িয়ে দেয়া এবং ভিডিও আপলোড করে হামলা ও দাঙ্গা সৃষ্টির মতো অপরাধ ঘটছে অহরহ। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেই রামু ও নাসিরনগরে ঘৃণ্য অপরাধও ঘটানো হয়েছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অপরাধ বিজ্ঞানীরা বলছেন, দেশে 13 ধরনের সাইবার অপরাধ হয়। ভুয়া আইডি তৈরি করে ব্যক্তি প্রতিষ্ঠানের সাইট হ্যাক, মোবাইল ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ড জালিয়াতি, প্রশ্নপত্র ফাঁস ও অনলাইন জুয়ার মতো অপরাধ প্রায়ই ঘটছে। সাইবার অপরাধ দমন ও নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ সদর দপ্তরের লফুল ইন্টারসেপশন সেল, সিআইডির সাইবার পুলিশ সেন্টার, পিবিআই, র্যাবের সাইবার অপরাধ তদন্ত সেল, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়।
যেগুলো আমাদের দৃষ্টিতে আসছে আমরা নিজেরা উপযাচক হয়ে আমরা নিজে থেকে শ্রমমূলক আমরা সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করছি। কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসির কর্মকর্তা AFM আল কিবরিয়া সাইবার অপরাধ মামলা নিয়ে জানালেন নানা তথ্য। ভিকটিমরা ফিজিক্যালি এসেও রিপোর্ট করেন, আমাদের একটা হেল্প ডেস্ক আছে। আর আমরা সবসময় সাজেস্ট করি যে তারা যাতে আসলে থানায় একটা জিডি করেন অ্যাটলিস্ট, অথবা মামলা করেন, যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। তো সেটাতে কিছু কিছু ধারা আছে কগনিজেবল। সাধারণত ফেসবুকে কেউ যদি কাউকে গালমন্দ করে, এগুলিকে আসলে নন কগনিজেবল অফেন্স হয়, তখন এটা ট্রাইব্যুনাল থেকে পারমিশন নিয়ে এটার তদন্ত করতে হয়। তো দুই ধরনের অভিযোগই আমাদের আছে, মানে জিডি করে অভিযোগ করছে এক ধরনের, আবার সরাসরি মামলা করছে এই ধরনের সিভিয়ার ইস্যুও থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্ক হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। ফেসবুকের ক্ষেত্রে আমরা অবশ্যই 2 স্টেপ ভেরিফিকেশন অন করে রাখবো এবং আমাদের 5টি ট্রাস্টেড কন্ট্যাক্ট অ্যাড করব। আমরা কখনোই আমাদের বার্থডেটি অন করে রাখবো না এবং কখনোই অপরিচিত বন্ধু বান্ধবকে অ্যাড করব না। তবে ভুক্তভোগীদের বেশিরভাগই মামলায় জড়াতে চান না। নারীরাই সবচেয়ে বেশি সাইবার অপরাধের শিকার হচ্ছেন। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। গাজীপুরের কালিয়াকৈরের একটি পোশাক কারখানায় 80 লাখ টাকা ডাকাতির ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে র্যাব। উদ্ধার করা হয় 30 লাখ টাকা। রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রাজধানী ও ঢাকা জেলার বিভিন্ন এলাকা থেকে জড়িতদের আটক করা হয়। সে সময় ডাকাতির কাজে ব্যবহৃত মোটরসাইকেল, গাড়ি, অস্ত্র এবং গুলিও উদ্ধার করা হয়। পলাতক অপর 5 ডাকাতকে গ্রেফতারের অভিযান চলছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। র্যাব 1-এর আভিযানিক দল ঢাকা মহানগরী ও ঢাকা জেলার বিভিন্ন স্থান অর্থাৎ সাভার, আশুলিয়া, মগবাজার, ডেমরা এবং করাইলবস্তি থেকে 5 জনকে এই মামলায় সরাসরি সম্পৃক্ত অর্থাৎ ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত 5 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে স্বাস্থ্য সেবা। করোনা পরিস্থিতিতে পটুয়াখালীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে চিকিৎসা সেবা প্রদান। প্রাথমিকভাবে ফেসবুক ব্যবহার করে চিকিৎসকরা এই কার্যক্রম শুরু করেন। এখন অনলাইন পোর্টালের মাধ্যমে বিনামূল্যে সেবা দিচ্ছেন অনেক মানুষ। পটুয়াখালীর ডাক্তার নামে এই ফেসবুক গ্রুপে 2 শতাধিক চিকিৎসক যুক্ত হয়েছেন। পটুয়াখালী প্রতিনিধির সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। করোনাকালে মানুষ যখন সেবা পেতে নানা বিড়ম্বনার শিকার, তখন পটুয়াখালীতে চিকিৎসা নিশ্চিত করতে টেলিমেডিসিন সেবা কার্যক্রম শুরু করেন কয়েকজন উদ্যমী মানুষ। পটুয়াখালীবাসীর ডাক্তার নামে একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। এতে যুক্ত হন কয়েকজন অভিজ্ঞ চিকিৎসক। সারা পৃথিবীতে যে আতঙ্ক, আপনি থাকুন ঘরে, পটুয়াখালীবাসীর ডাক্তার আপনার জন্যই লড়ে স্লোগানে চালু হওয়া এই গ্রুপে বিভাগ ভিত্তিক চিকিৎসকদের তালিকা এবং তাদের মোবাইল নম্বর দেয়া আছে। রোগীরা যোগাযোগ করে প্রয়োজন মতো পরামর্শ ও ব্যবস্থাপত্র নিচ্ছেন বলে জানান উদ্যোক্তারা। সিনিয়র থেকে শুরু করে জুনিয়র ডক্টররা এখানে সাধারণ মানুষজনকে টেলিমেডিসিন সেবা দিচ্ছেন। এই পেজটি শুধু চিকিৎসা সেবা না, আমাদের পটুয়াখালীবাসী এবং চিকিৎসকদের মধ্যে একটা সেতু বন্ধন হিসেবে কাজ করবে। অনলাইনে বিনামূল্যে সেবা দিতে পেরে খুশি চিকিৎসকরা। পটুয়াখালীবাসী তাদের সমস্যার কথা তাদের প্রয়োজন অনুসারে যে কোনো একজন ডাক্তারের কাছে ওখান থেকে লিস্ট থেকে সিলেক্ট করে যে কোনো একজন ডাক্তারের কাছে তারা পরামর্শ চায়। ডাক্তারদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সিভিল সার্জন। তো এই গ্রুপটি করোনা পরিস্থিতিতে হাসপাতালে আসতে ভীত এরকম রোগীদেরকে টেলিফোনের মাধ্যমে অথবা মেসেজের মাধ্যমে অথবা অনলাইনে বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছেন এবং অনেকেই উপকৃত হচ্ছেন। এই উদ্যোগে যুক্ত সকল ডাক্তার পটুয়াখালীর সন্তান। সারা দেশে এমন উদ্যোগ দেখতে চান তারা। সমর ইসলাম, 21 টেলিভিশন। এ পর্যায়ে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে বাণিজ্য সংবাদ।
ম্যাঙ্গো জুস সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তৈরি করতে চলতি মৌসুমে আম সংগ্রহ ও পাল্পিং কার্যক্রম শুরু করেছে কৃষি পণ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রাণ। রাজধানীতে নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে এই কার্যক্রমের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। এ সময় কৃষি প্রক্রিয়াজাতকরণে প্রাণের ভূমিকার প্রশংসা করেন তিনি। এ সময় বক্তব্য রাখেন প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা, কৃষি সচিব মোহাম্মদ নাসিরুজ্জামান। রাজশাহী থেকে যোগ দেন সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। আর এরই সঙ্গে শেষ করছি সন্ধ্যা 7:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। গোপালগঞ্জে মা বাবার কবরের পাশে শেখ আব্দুল্লাহর দাফন, বনানীতে অন্তিম শয়নে মোহাম্মদ নাসির। করোনার বিরুদ্ধে যুদ্ধে 2 সহযোদ্ধাকে হারালাম, সংসদে প্রধানমন্ত্রী। ঝুঁকিপূর্ণ এলাকা লকডাউনের নির্দেশ। রেড জোনে সাধারণ ছুটি 16 জুন নতুন নির্দেশনা, আরো 32 মৃত্যু, আক্রান্ত 3141। কুয়েতে গ্রেফতার এমপি পাপুলের অবৈধ সম্পদ অনুসন্ধানে অগ্রগতি নেই, করোনার কারণে ধীরগতি বলছে দুদক। এবং কাজ হারিয়ে দেশে ফিরেছেন 29,000 প্রবাসী, সহায়তায় সরকারি তহবিল। দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সঙ্গেই থাকুন।